কিরে লতা, আমি তোকে বলেছিলাম তো যে কুকারে 3টে সিটি হলে গ্যাস ওভেন বন্ধ করে দিবি। তুই সময় মতো গ্যাস ওভেন বন্ধ করিসনি বলে আমার পুরো মাটন কষা পুরি ছাই হয়ে গেল। এবার আমি সবাইকে কি খেতে দেবো শুনি? তুই প্রত্যেকদিন একই ভুল কি করে করিস বলতো? দিদি, আমার সঙ্গে প্রত্যেকদিন কুকারের সিটির জন্য ঝগড়া না করে তুমি তো একটা 4 সিটিওয়ালা ইলেকট্রিকের কুকার কিনে নিতে পারো। ওই কুকারে রান্নাবান্না করার কোনো ঝামেলাই নেই। মাত্র 4টে সিটিতে যে কোনো খাবার গলে যায়, আর খাবার রান্না হয়ে গেলে কুকার অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যায়। তোমার কিন্তু গ্যাস ওভেনেরও কোনো প্রয়োজন পড়বে না। লতার কথা শুনে স্বাগতা ভীষণই অবাক হয়, কারণ সে আগে কখনো এরকম 4 সিটিওয়ালা বৈদ্যুতিক প্রেসার কুকারের ব্যাপারে শোনেনি। তাই তার কাছে ব্যাপারটা একেবারে অভিনব বলে মনে হয়। কি বলছিস কি, 4টে সিটিওয়ালা ইলেকট্রিকের কুকার? তুই এরকম কুকারের ব্যাপারে কি করে জানলি? শুনেছি তোরা খুব গরিব, তাহলে এরকম বড় লোকেদের জিনিসপত্র তোদের বাড়িতে কিভাবে এলো? আরে আমার বাড়িতে নয় গো দিদি, আমি সন্ধ্যাবেলা অন্য একটা বাড়িতে কাজ করতে যাই, তো ওই বাড়িতে আমি 4টে সিটিওয়ালা ইলেকট্রিকের কুকার দেখেছি। সাবিত্রী কাকিমার বৌমা চম্পা বৌমনি যে কোনো খাবার ইলেকট্রিক কুকারের মধ্যে বসিয়ে দিয়ে টিভি দেখতে কিংবা ফোন ঘাঁটতে বসে পড়ে। অন্যদিকে কিন্তু খাবার নিজে নিজে রান্না হয়ে যাওয়ার পর অটোমেটিক কুকার বন্ধ হয়ে যায়। খাবার বেশি গলে যাওয়ার কিংবা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। বাহ, এত ভালো কুকারের গল্প তুই আমাকে আগে শোনাসনি কেন বলতো? আমি তাহলে খুব তাড়াতাড়ি ওই 4টে সিটিওয়ালা ইলেকট্রিকের কুকার কিনে নেব, তাহলে আমারও রান্না বান্নার কোনো ঝামেলা থাকবে না। তবে আমাদের লোকাল মার্কেটে কিংবা আশেপাশে ওরকম কুকার পাওয়া যায় কিনা সেটাও কিন্তু আমাকে আগে দেখতে হবে। এমনই ভাবনা চিন্তা করে স্বাগতা সেদিনই সন্ধ্যাবেলা তাদের লোকাল বাজার এবং আশেপাশের মার্কেটে যায়, আর সেই 4টে সিটিওয়ালা কুকারের সন্ধান করতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর স্বাগতা শপিং মলের মধ্যে একটা বড় দোকানে সেই 4টে সিটি যুক্ত ইলেকট্রিকের কুকার খুঁজে পায়, আর যা দেখে স্বাগতা ভীষণই খুশি হয়। ওয়াও, এই কুকারটা তো খুবই সুন্দর। আচ্ছা, এই প্রেসার কুকারের দামটা কত? আমি 3 ঘন্টা ধরে এই কুকারটা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও পেলাম না জানেন। এই কুকারের দাম 20,000 টাকা। আপনি নিতে চাইলে আমি এখনই প্যাক করে দিচ্ছি, আর কোনো রকম ডিসকাউন্ট কিন্তু পাবেন না, কেননা এরকম 4 সিটিওয়ালা ইলেকট্রিক কুকার আমার সব ছেড়ে অন্য কোথাও পাওয়া যায় না। কি বলছেন কি, 20,000 টাকা? আমি তো মনে করেছিলাম হয়তো 3-4 হাজার টাকার মধ্যে আমি এরকম কুকার কিনতে পারবো। এখন এত বেশি টাকা তো আমার কাছে নেই। আচ্ছা, আমি কি এই কুকারটা ইএমআই তে নিতে পারি? না না, ইএমআই তে হবে না, ক্যাশ টাকা দিয়ে কুকারটা নিতে হবে। এই কুকারটার বিশেষত্ব দেখেছেন তো, আপনি নিজের ইচ্ছা মতো এই কুকারে কটা সিটি দিতে চান সেটাও সেট করতে পারবেন, আর আপনার সেট করা অনুযায়ী রান্নাও হয়ে যাবে, আর অটোমেটিক কুকার বন্ধ হয়ে যাবে। আপনাকে আলাদা করে গ্যাস ওভেন ধরানোর কোনো প্রয়োজনও পড়বে না, ইলেকট্রিক কুকারের সাহায্যে রান্না বান্না হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে কুকারটা রাখুন, আমি কাল পরশুর মধ্যে এসে আপনার কাছ থেকে এই কুকারটা নিয়ে যাব। এই বলে স্বাগতা বাড়ি চলে যায়। আর রাত্রিবেলা স্বাগতা যখন তার স্বামী এবং শাশুড়ি মাকে খাবার খেতে দেয়, তখন সে তাদেরকে সেই 4টে সিটিওয়ালা ইলেকট্রিক কুকারের গল্প শোনাতে শুরু করে। সৈকত, আমার কিন্তু নর্মাল প্রেসার কুকারে রান্না বান্না করতে খুব সমস্যা হচ্ছে। এখন কিন্তু নতুন ধরনের 4টে সিটি যুক্ত ইলেকট্রিকের কুকার বেরিয়েছে, শুধু আমাদের বাড়িতেই নেই। লতা যে কটা বাড়িতে কাজ করতে যায় সব কটা বাড়িতেই কিন্তু ওরকম প্রেসার কুকার দেখেছে, তাই তুমিও আমাকে ওরকম কুকার কিনে দাও। আমি তো আগে কখনো এরকম কুকারের নামও শুনিনি। 4টে সিটিতেই যে কোনো খাবার কিভাবে রান্না হয়ে যেতে পারে। আচ্ছা যাই হোক, কুকারটার দাম কত? বেশি দাম নয়, মাত্র 20,000 টাকা। আমি একটা দোকানে গিয়ে কুকারটা পছন্দ করে রেখে এসেছি, তুমি শুধু টাকাটা দিলেই হবে। স্বাগতার মুখে এরকম 20,000 টাকা দিয়ে প্রেসার কুকার কেনার কথা শুনি তার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই আঁতকে ওঠে। কি বলছো কি বৌমা, 20,000 টাকা দিয়ে তুমি কুকার কিনবে? কোনো দরকার নেই এত টাকা ব্যয় করার। আর তাছাড়া তুমি এখন যে প্রেসার কুকারে রান্না করো সেটা তো একদম ঠিক আছে, এখনো তো ওটা খারাপ হয়নি। তাহলে নতুন কুকার কেনার কোনো প্রয়োজন নেই। রান্না বান্না করার সময় একটু সময় নিয়ে মন দিয়ে রান্না বান্না করবে, তাহলেই দেখবে কোনো সমস্যা হবে না। হ্যাঁ মা, ঠিকই বলেছে স্বাগতা। আর তাছাড়া এখন এই মুহূর্তে তো আমার কাছে অত টাকা নেই, তাই যেই কুকারে তুমি রান্না করছো সেটাতেই রান্না করো। বেকার বেকার কুকারের পেছনে 20,000 টাকা খরচা করার কোনো মানেই হয় না। এরকম কথা শুনে স্বাগতার খুবই রাগ হলেও সে আর কোনো কথা বলতে পারে না। কিন্তু সে কিছুতেই সেই 4টে সিটিওয়ালা প্রেসার কুকারের কথা ভুলতেও পারে না। যে করেই হোক, আমি ওই 4টে সিটিওয়ালা প্রেসার কুকার কিনেই ছাড়বো। আর আমি এদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম, আমার কাছে যে সাধারণ প্রেসার কুকার আছে সেটা আগে নষ্ট করতে হবে, কারণ এই প্রেসার কুকারটা খারাপ না হলে সৈকত আমাকে কিছুতেই নতুন প্রেসার কুকার কিনে দেবে না। স্বাগতা মনে মনে এমনই ভাবনা চিন্তা করতে থাকে।
আর পরের দিন স্বাগতা রান্নাঘরে গিয়ে তার কাছে থাকা সেই প্রেসার কুকার নষ্ট করার চেষ্টা করে। কিভাবে আমি এই প্রেসার কুকারটা নষ্ট করব সেটাই চিন্তা করছি। লতা, তোর মাথায় তো অনেক আইডিয়া থাকে, তুই কিছু বল না কিভাবে আমি এই প্রেসার কুকারটা নষ্ট করতে পারবো। কারণ এই প্রেসার কুকারটা খারাপ না করলে আমার বর আমাকে ওরকম 4টে সিটিওয়ালা কুকার কিনে দেবে না। আরে চিন্তা করছো কেন, আমার কাছে সব রকম আইডিয়া থাকে। তুমি এই প্রেসার কুকারের গার্ডারটা খোলো, এই গার্ডারটা বড় করে দিতে হবে। আমরা দুজনে মিলে একটু টানাটানি করলেই গার্ডারটা কিন্তু বড় হয়ে যাবে। আর প্রেসার কুকারের এই কালো রঙের গার্ডারটা ঢিলা হয়ে গেলে কিছুতেই কিন্তু কুকারে সিটি উঠবে না। তারপর তুমি তোমার বরকে বলবে প্রেসার কুকার খারাপ হয়ে গেছে, তাই তোমার এবার নতুন প্রেসার কুকার চাই, কেমন? ওয়াও, তোর মাথায় যে এত বুদ্ধি কিভাবে আসে আমি বুঝে পাই না। চল তাড়াতাড়ি আমরা কাজটা সেরে ফেলি। এই বলে স্বাগতা এবং লতা সেই প্রেসার কুকারের গার্ডার নষ্ট করে দেয়। আর গার্ডার অনেক বেশি বড় হয়ে যাওয়ার পর স্বাগতা সেই প্রেসার কুকারে খাসির মাংস চাপিয়ে বাইরে বেরিয়ে যায়। আর যেহেতু সে প্রেসার কুকারের গার্ডার নষ্ট করে দেয়, তাই সেই কুকারে কোনো রকম সিটি ওঠে না। নিঃশব্দে কুকারের মধ্যে মাংস রান্না হতে থাকে। আর এভাবে দেখতে দেখতে 20 মিনিট কেটে গেলে স্বাগতা রান্নাঘরে ফিরে যায়। এ বাবা, আমার 1 কেজি খাসির মাংস পুরোপুরি নষ্ট হয়ে গেল। মা, সৈকত, তাড়াতাড়ি এসো, দেখো কত বড় সর্বনাশ হয়ে গেল। স্বাগতার কথা শুনে সৈকত এবং তার মা তাড়াতাড়ি রান্নাঘরে ছুটে আসে। মা দেখুন, আমাদের কুকারটা কিন্তু খারাপ হয়ে গেছে। আমি এই প্রেসার কুকারে মাটন রান্না করছিলাম, কিন্তু একটাও সিটি ওঠেনি। আমি ভাবলাম মাটন হয়তো এখনো রান্না হয়নি, কিন্তু এখন ঢাকনা খুলে দেখছি মাটন একেবারে পুরো কালো হয়ে গেছে। এবার কি হবে বলুন তো? আমাদেরকে তো এবার একটা নতুন কুকার কিনতে হবে। সৈকত, তুমি আমাকে 20,000 টাকা দেবে। আমি আজকে 4টে সিটিওয়ালা কুকার কিনে নিয়ে আসবো, তাহলে রান্না বান্নায় আর কোনো সমস্যা হবে না। না না, এখন নতুন কুকার কেনার কোনো প্রয়োজন নেই। স্টোর রুমে 5টা প্রেসার কুকার পড়ে আছে, আমি এখনই কুকারগুলো নিয়ে আসছি। শাশুড়ি মায়ের কথা শুনে স্বাগতা খুবই অবাক হয়। অন্যদিকে চন্দ্রিমা দেবী স্টোর রুম থেকে 5টা বড় বড় প্রেসার কুকার বাইরে বের করে নিয়ে আসে। এতগুলো প্রেসার কুকার আপনি কোথায় পেলেন? আমাদের বাড়িতে এতগুলো প্রেসার কুকার আছে আমি তো জানতাম না। এতগুলো কুকার না কিনে আপনি তো ইলেকট্রিকের 4টে সিটিযুক্ত কুকারটাই কিনে নিতে পারতেন মা। আমি এই কুকারগুলো কিনিনি, তোমাদের বিয়ের সময় আমাদের আত্মীয় স্বজনেরা এই কুকারগুলো উপহার দিয়েছিল, তাই আমি এগুলো যত্ন করে তুলে রেখেছিলাম। সবকটা ভালো ভালো কোম্পানির দামি কুকার। তোমার পছন্দ মতো যে কোনো একটা কুকার নিয়ে রান্না বান্না করো, নতুন কুকার কেনার কোনো দরকার নেই। হ্যাঁ একদম, বাড়িতে এতগুলো কুকার থাকতে এখন 20,000 টাকা দিয়ে নতুন কুকার কেনার কোনো দরকার নেই। স্বাগতা, তুমি হকিংসের কুকারে রান্না করো, শুনেছি হকিংসের কুকার কিন্তু খুব ভালো। এই বলে সৈকত এবং তার মা সেখান থেকে চলে যায়। কি জ্বালাই পড়লাম বলতো লতা, ভাবলাম এই প্রেসার কুকারটা যদি নষ্ট করে দিলে আমার নতুন ইলেকট্রিকের কুকারটা চলে আসবে, আর আমি তখন ইচ্ছে মতো কুকারে ম্যানুয়াল সিটি সেট করে রান্না বান্না করতে পারবো। কিন্তু এ তো দেখছি আমার প্ল্যান একেবারে চপাট হয়ে গেল। তুমি একটা কাজ করো, আজকে তুমি ভালোই ভালোই ওদেরকে খাবার রান্না করে খাইয়ে দাও। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই যখন ঘুমাতে যাবে তখন তুমি বড় ব্যাগের মধ্যে এই 5টা প্রেসার কুকার ভরে দেবে। আমি ওই কুকারগুলো নিয়ে নিজের বাড়িতে চলে যাব। আর তারপর দুপুরবেলা তুমি ঘুমাতে যাওয়ার সময় ইচ্ছা করে বাড়ির মেন গেট খুলে রাখবে। আর বিকালবেলা তুমি ঘুম থেকে উঠে বলবে দরজা খোলা ছিল বলে বাড়িতে চোর ঢুকে কুকারগুলো চুরি করে নিয়ে পালিয়েছে। তারপর দেখবে তোমার বর তোমাকে নিশ্চয়ই তোমার পছন্দের কুকার কিনে দেবে। লতার কথা শুনে স্বাগতার ভীষণই পছন্দ হয়। আর দুপুরবেলা স্বাগতার স্বামী, শাশুড়িমা এবং শ্বশুরমশাই খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে গেলে স্বাগতা বাড়িতে থাকা 5টা-6টা প্রেসার কুকার লতাকে দিয়ে দেয়। আর লতা সেই কুকারগুলো নিয়ে সেখান থেকে কেটে পড়ে। আর এভাবেই দেখতে দেখতে বিকাল হয়ে আসে। আর বিকালবেলা স্বাগতা ঘুম থেকে উঠেই বাড়িতে চেঁচামেচি শুরু করে দেয়। মা দেখেছেন, আমাদের বাড়িতে চোর এসেছিল। আমরা তো দুপুরবেলা সবাই ঘুমিয়েছিলাম। আমি ঘুম থেকে উঠে দেখলাম বাড়ির মেন গেট খোলা ছিল। কোনো চোর এসে রান্নাঘরে ঢুকে সবকটা প্রেসার কুকার নিয়ে পালিয়ে গেছে। এবার আমি কিসে রান্না করব বলুন তো? স্বাগতার কথা শুনে তার পরিবারের সবাই খুবই অবাক হয়। এই দুপুরবেলাতে কারোর বাড়িতে চোর ঢোকে আমি তো প্রথমবার দেখছি। আর চোর যখন এলোই, তাহলে শুধু রান্নাঘর থেকে প্রেসার কুকারগুলো নিয়ে পালিয়ে গেল কেন? বাড়িতে তো আরো দামি দামি অনেক জিনিসপত্র ছিল। চোরের কি শুধু প্রেসার কুকারের প্রয়োজন ছিল?
আপনি বলতে কি চাইছেন? চোর এসে কি চুরি করবে না করবে সেটা চোরের ব্যাপার, সেটা কি আমরা ঠিক করে দিতে পারি? হয়তো চোর যখন বাড়িতে ঢুকেছে তখন সবার আগে ওর প্রেসার কুকারে নজর পড়েছে, তাই সবকটা প্রেসার কুকার নিয়ে চোর পালিয়ে গেছে। আর সৈকত, অনেকদিন কিন্তু হয়ে গেল, তুমি আজকে স্যালারিও পেয়েছো, আজকে তুমি আমাকে 20,000 টাকা দাও। আমি 4টে সিটিওয়ালা ইলেকট্রিকের প্রেসার কুকার আজকেই কিনে নিয়ে আসবো, তা না হলে কিন্তু আমি আর রান্না বান্না করতে পারবো না। সৈকত এবং তার মা খুব ভালো মতোই বুঝতে পারি বাড়ি থেকে প্রেসার কুকার চুরি হয়ে যাওয়ার পেছনে শুধুমাত্র স্বাগতার হাত আছে। কিন্তু স্বাগতা যাতে আর 4টে সিটিযুক্ত ইলেকট্রিকের প্রেসার কুকার কেনার জন্য পাগলামি করতে না পারি, তাই সৈকত সেদিনই স্বাগতাকে 20,000 টাকা দিয়ে দেয়। আর স্বাগতা সেদিন নাচতে নাচতে শপিং মল থেকে 20,000 টাকা দিয়ে সেই 4টে সিটিওয়ালা প্রেসার কুকার কিনে নিয়ে আসে। আজকে আমি খুব খুশি, এতদিন বাদে আমার পছন্দের জিনিস আমি হাতে পেয়েছি। আজকে আমি এই প্রেসার কুকারে সবাইকে কাচ্চি বিরিয়ানি রান্না করে খাওয়াবো। মাত্র 4টে সিটি হলেই আমার কাচ্চি বিরিয়ানি একেবারে রেডি হয়ে যাবে, আর সময়ও খুব কম লাগবে। কিন্তু স্বাগতা সেই প্রেসার কুকার ব্যবহার করার পদ্ধতি ঠিকভাবে না জানায় হঠাৎ করে তার ভীষণ জোরে ইলেকট্রিকের শক লাগে, আর সে একেবারে ছিটকে রান্নাঘরের অপর প্রান্তে গিয়ে পড়ে যায়। এমন সময় তাড়াতাড়ি করে সৈকত এবং তার মা রান্নাঘরে ছুটে আসে, তবে এতক্ষণে স্বাগতা পুরোপুরি ভাবে অজ্ঞান হয়ে যায়, যা দেখে সৈকত তখনই বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তারের চিকিৎসা করার পর ধীরে ধীরে স্বাগতার জ্ঞান ফিরে আসে। আমি আর ওই ইলেকট্রিকের প্রেসার কুকারে রান্না করব না। আমাদের বাড়িতে আগে যে নর্মাল প্রেসার কুকারগুলো ছিল ওগুলোতে রান্না করার কোনো ঝুঁকি ছিল না। আমি ওই ইলেকট্রিকের প্রেসার কুকার কিনে খুব ভুল করে ফেলেছি। আমি আমাদের নর্মাল প্রেসার কুকারগুলো লতার বাড়ি থেকে নিয়ে আসবো। আসলে আমাদের ওই কুকারগুলো চুরি হয়নি, আমি লতার বাড়িতে লুকিয়ে রেখেছি, যাতে তোমরা আমাকে আমার পছন্দের প্রেসার কুকার কিনে দাও। আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও তোমরা। এভাবে স্বাগতা নিজের ভুল বুঝতে পারি, আর সেদিনের পর থেকে স্বাগতা কিছুতেই সেই ইলেকট্রিকের 4টে সিটিযুক্ত কুকারে রান্নাবান্না করতে চায় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো দোকানদার সেই প্রেসার কুকার ফেরত নিতে চায় না, আর তার উপর লতা স্বাগতার বাড়ি থেকে নিয়ে যাওয়া সমস্ত প্রেসার কুকার বিক্রি করে দেয়, যার ফলে সৈকত আবার বাধ্য হয়ে দোকান থেকে নতুন প্রেসার কুকার কিনে নিয়ে আসে। তাই সে আবার আগের মতো সাধারণ প্রেসার কুকারে রান্নাবান্না করতে শুরু করে। হেমা দেবী তার 2 ছেলে রাজীব, সঞ্জীব এবং বড় বৌমা সঙ্গীতার সঙ্গে একটি শহরে থাকত। এমনিতে তাদের সুখের সংসারই ছিল, সেখানে ঝগড়াঝাটি অশান্তি কিছু ছিল না বললেই চলে। সমস্যা শুরু হয় হেমা দেবীর ছোট ছেলে সঞ্জীবের বিয়ের পর থেকেই। সঞ্জীবের বিয়ের কয়েকদিন পর থেকেই 2 জায়ের মধ্যে তুমুল রেষারেষি শুরু হয়। হেমা দেবীর ছোট বৌমা পিয়ালি বাড়িতে না আসলে তারা কেউ জানতেই পারতো না সঙ্গীতা কতটা অহংকারী। তুমি তো এমন ছিলে না বড় বৌমা, তাহলে হঠাৎ এভাবে নিজেকে পাল্টে ফেললে কেন? পিয়ালি তো তোমার থেকে বয়সে ছোট আর সম্পর্কেও ছোট, কোথায় ওকে শিখিয়ে পড়িয়ে নেবে তা নয়, ও আসার পর থেকেই তুমি ভুলভাল কারণে অশান্তি শুরু করেছো। আমার কারণগুলো আপনার ভুলভাল মনে হয়? আমার স্বামী সংসারে বেশি টাকা দেবে, আমি সংসারের বেশি কাজ করব, এমনকি আমিও সংসারে টাকা দেব, তারপরেও আপনি বলছেন আমি ভুলভাল কথা বলি? ওই সামান্য একটু কেরানির চাকরি করে নিজেকে মহান কিছু ভাবার কোনো দরকার নেই। তুমি সংসারে যেটুকু টাকা দাও তাতে আর যাই হোক 5 জনের সংসারে এমন কিছু পরিবর্তন আসে না। দেখলেন মা, আপনি নিজের চোখে দেখলেন তো, নিজের কানে শুনলেন আমার টাকায় নাকি 5 জনের সংসার চলে না। তাহলে তুই তোর স্বামীকে একটু বেশি করে টাকা রোজগার করতে বলিস, আর তুই নিজেই বা কোনো কাজ খুঁজে নিচ্ছিস না কেন? সবাই মিলে কাজ করতে বাইরে বেরিয়ে গেলে ঘরের কাজ কে করবে? আমি না থাকলে তো সংসারটা ভেসেই যাবে। আর বাকি রইলো আমার স্বামীর বেশি রোজগারের কথা। তুমি তো সবসময় বলো বৌদি নাকি মায়ের মতো হয়, তাহলে মা হয়ে নিজের ছোট ছেলের এটুকু দায়িত্ব নিতে পারছো না? তোমরা এক কাজ করো, তোমরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। আমি বাড়িতেও থাকবো না, আর তোমাদের এই অশান্তি আটকাতেও আসবো না। তোমরা যত ইচ্ছে তখন অশান্তি করো। এই বলে হেমা দেবী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে, সবার জীবন স্বাভাবিকভাবেই চলতে থাকে। এই কয়েকদিনে সঙ্গীত এবং পিয়ালির মধ্যে খুব একটা ঝগড়া অশান্তি হয় না, বাড়িতেও শান্তি বজায় থাকে। আর এই কারণে হেমা দেবী মনে মনে খুবই খুশি হয়। একদিন খাবার টেবিলে হেমা দেবীর 2 বৌমাকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে দেখে সে খুবই অবাক হয়। আমি সেদিন বৃদ্ধাশ্রমে পাঠানোর কথাটা বলেছি বলে এরা হয়তো নিজেদের ভুল বুঝতে পেরেছে,
সেই কারণেই সেদিনের পর থেকে ঝগড়াও অনেক কমে গেছে। একটা কাজের কাজ হয়েছে অন্তত। এরকম নানা কথা ভাবতে ভাবতে হেমা দেবী তার বড় বৌমার কাছে আর একটা রুটি চায়। আর একটা কেন, আপনি আরো 10টা রুটি খান, কিন্তু রুটিটা আপনার ছোট বৌমাকে করে দিতে হবে। আমি আর পারবো না, আমার এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আমি কেন করব? আমার স্বামী সংসারে কম টাকা দেয় বলে আমি বেশি কাজ করব বুঝি? মা তো তোমার কাছে রুটি চেয়েছেন, তাহলে তুমিই করে দাও। আমি এখন আর কিছুই করতে পারবো না। তুই জানিস না আমাকে সকালবেলা অফিসের জন্য তৈরি হতে হয়? এখন কি আমার রুটি বানিয়ে দেওয়ার সময় আছে? আমি কি তোর মতো সারাদিন বসে বসে কুটকাছেলি করি যে আমার হাতে অঢেল সময় থাকবে? সব সময় এত অফিসের দোহাই দাও কেন? সেই তো করবে কেরানির চাকরি। এই কাজ করেই এত মাথা কিনে নিয়েছো যে মায়ের জন্য একটা রুটি করে দিতে পারবে না? তুই ঘরে থেকে পায়ের উপর পা তুলে টিভি দেখে দেখে যদি মাথা কিনে নিতে পারিস, তাহলে আমি তো সংসারে টাকা রোজগার করে নিয়ে আসি। আমি মাথা কিনতে পারবো না কেন? তাহলে ভাবো, আমার বাবা মা কত লক্ষ টাকা আর কত যৌতুক দিয়ে আমাকে এই বাড়িতে পাঠিয়েছে। সেই হিসেবে দেখতে গেলে আমার মাথা কেনাও সাজে, আর পায়ের উপর পা তুলে টিভি দেখাও সাজে। কিন্তু তোমার তো এরকম কপাল নয়। তোর স্বামী চাকরি পাওয়ার আগে পর্যন্ত আমি আর আমার স্বামী দুজনে মিলে সংসার চালিয়েছি। আমার রোজগারের টাকার বেশিটাই তোর স্বামীর পড়াশোনার কাজে গেছে। আর সেই হিসেবে দেখতে গেলে আমি চাকরি না করলে তোর স্বামীর চাকরি বাকরি পড়াশোনা কিছুই হতো না। তাহলে বল, কার অহংকার করাটা স্বাভাবিক? হে উপরওয়ালা, তুমি আমাকে রক্ষা করো। একটা রুটি চেয়েছিলাম বলে আজকে আমাকে এত কিছু শুনতে হচ্ছে। নিজের মনের মতো কোনো খাবার চাইলে না জানি কি যে হয়ে যেত। এই বলে হেমা দেবী খাবার টেবিল থেকে উঠে নিজের ঘরে চলে যায়। এত কিছুর পরেও তার দুই বৌমার মধ্যে কোনো পরিবর্তন আসে না। তারা সুযোগ পেলেই একে অপরকে ছোট করতে থাকে। প্রত্যেকদিন এইভাবে একই ঘটনা চলতে থাকায় রাজীব এবং সঞ্জীবও প্রচন্ড বিরক্ত হয়ে ওঠে। তারা নিজেরাই বুঝে উঠতে পারে না কিভাবে তাদের স্ত্রীদেরকে বোঝাবে। একদিন, দাদা, আমাকে 5,000 টাকা ধার দিতে পারবি? পরের মাসে মাহিনা পেয়েই আমি তোকে টাকাটা দিয়ে দেবো। এই মাসে হঠাৎ একটু বেশি খরচা হয়ে গেছে তো, তাই আর কি। টাকা ধার চাইছি বলে কিছু মনে করছিস না তো? তুই ভাই হয়ে দাদার কাছে আবদার করেছিস, আর তার জন্য আমি কি মনে করতে পারি শুনি? চাকরি পাওয়ার পর থেকে আজ অব্দি তো কখন এমন করিসনি। আজ দরকার হয়েছে বলেই তো চাইলি। নিজের দাদা হয়ে এইটুকু না বুঝলে আর কে বুঝবে শুনি? এই বলে রাজীব সঞ্জীবকে 5,000 টাকা দেয় এবং এই ঘটনায় সঙ্গীতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই 5,000 টাকাতেই তোমার হয়ে যাবে? আরো কিছু লাগলে বলো, তোমার দাদার ভাগের জমিটাও তোমাকে লিখে দিচ্ছি। আমার রোজগারের থেকেও তোমাকে 5,000 টাকা দিচ্ছি, নিয়ে যাও। এসব তুমি কি বলছো সঙ্গীতা? আমরা তো সবাই একই পরিবারের সদস্য। ও আমাদের ছোট ভাই। আমি যদি ওকে সাহায্য না করি তাহলে কে করবে? তুমি এক্ষুনি সঞ্জীবের কাছে ক্ষমা চাও। ওর বউ তো এত বড় বড় কথা বলে। তোমার ভাইয়ের শ্বশুর বাড়ি নাকি অনেক বড় লোক, তাহলে মেয়ে জামাইয়ের প্রয়োজনে টাকা দিয়ে সাহায্য করতে পারে না, সেই আমাদের কাছে আসতে হয়। এবারে কিন্তু তুমি ভদ্রতা সীমা ছাড়িয়ে যাচ্ছ সঙ্গীতা। তুমি এক্ষুনি সঞ্জীবের কাছে ক্ষমা চাও, তা না হলে আমি বাধ্য হবো তোমাকে তোমার বাবা মায়ের কাছে রেখে আসতে। আমাকে ভয় দেখিও না রাজীব। আমি রোজগার করে টাকা আনি বলে সংসারটা ঠিকঠাক ভাবে চলে। আমি না থাকলে তোমার এই একার 20,000 টাকার মাহিনাতে 5 জনের সংসার চালাতে পারতে না। বেশি টাকা পয়সা রোজগার করার মুরত নেই, আবার দান ছত্র খুলে বসেছে যত সব। এই শুনে রাজীব এবং সঞ্জীবের কিছুই বলার থাকে না। রাজীব একেবারেই আশা করে না যে তার স্ত্রী এইভাবে তার ভাইয়ের সামনে তাকে অপমান করবে। অন্যদিকে সঞ্জীব অবাক হয় এই ভেবে যেই বৌদি তাকে এতদিন নিজের ছেলে বলতো, সেই বৌদি আজকে মাত্র 5,000 টাকার জন্য তাকে এভাবে অপমান করেছে। এসব ভাবতে ভাবতে সঞ্জীবের হাতের টাকার ভার হঠাৎ করেই যেন বেড়ে যায়। এই সমস্ত ঘটনা যেই সময় ঘটে সেই সময় পিয়ালি বাড়িতে ছিল না। সে সমস্ত কিছু শুনে প্রচন্ড রেগে যায়। তোমার 5,000 টাকার দরকার ছিল, তুমি আমাকে বলনি কেন? আমি বাবার কাছ থেকে এনে দিতাম। শুধু শুধু আমাকে আর আমার বাপের বাড়িকেও তুমি অপমান করলে। নিজের দরকারে যদি স্ত্রী বাড়ি থেকে টাকা চাইতে পাঠাই তাহলে আর মান সম্মান বলে কিছু থাকবে? এইভাবেই তো চাইতে পারিনি। বৌদির কাছে এতগুলো কথা শুনে তোমার মান সম্মান থাকলো তো? এখন তোমার লজ্জা করছে না? তুমি এসব নিয়ে একদম ভেবো না। আমি আজকেই বাড়ি থেকে টাকা নিয়ে আসবো। দাদার কাছ থেকে যেই টাকা নিয়েছো সেটা দাদাকে ফিরিয়ে দেবে। আমার অহংকারে কেউ আঘাত করুক আমি পছন্দ করি না। আর কোনো রকমের ঝগড়া বাড়াতে হবে না। এই ছোটখাটো ব্যাপারে আর অশান্তি ভালো লাগছে না। আমি তো পরের মাসে টাকাটা দিয়ে দেবো বলেছি। পরের মাসে নয়, আজকেই দিয়ে দেবে। তোমার যদি আমার বাবার কাছ থেকে টাকা চাইতে লজ্জা করে তাহলে আমি তোমাকে জোর করব না। আমি আমার কানের দুল দুটো বিক্রি করে দেব, কিন্তু আজকেই আমি ওদেরকে টাকা ফেরত দিয়ে দেব, এই আমি বলে দিলাম। সঞ্জীব অনেকবার বারণ করা সত্ত্বেও
পিয়ালি তার কোনো কথাই শোনে না। সে নিজের কানের দুল বিক্রি করে টাকা নিয়ে এসে সেই দিন রাত্রিবেলাতেই রাজীব এবং সঙ্গীতাকে টাকাটা দিয়ে দেয়। এই ঘটনার ফলে তাদের পরিবারের মধ্যে মনোমালিন্য আরো অনেক গুণ বেড়ে যায়। এখন সঙ্গীতা আর পিয়ালির ঝামেলা হলেই পিয়ালি তার চাকরি নিয়ে সঙ্গীতাকে ছোট বড় কথা বলে। ঘরের ছোটখাটো সমস্যার কথা কেউ আলোচনা করলেও সেই সমস্যার থেকে সঙ্গীতা এবং পিয়ালির কাছে তাদের অহংকার বড় হয়ে ওঠে। আমি ভাবছিলাম আমার বাড়ির ছাদে যদি আরো একটা ঘর করা যেত তাহলে খুব ভালো হতো। আজ বাদে কাল তো আমাদের বাড়িতে নতুন সদস্যরা আসবেই, তাদের জন্য তো একটা ঘর দরকার। এই পাড়ায় আমাদের চেনাশোনা প্রমোটার এখনো আছে। শুনেছিলাম ও নাকি কয়েক মাসের মধ্যে অন্য শহরে চলে যাবে। ও না থাকলে বাড়িঘর বানাতে আমাদের খুব সমস্যা হতে পারে, তাই তোকে জিজ্ঞাসা করলাম। এরকম হলে তো ভালোই হয়। সত্যিই তো একটা ঘরের খুব দরকার। বাচ্চাদের থাকার জন্য না হলেও পড়াশোনার জন্য তো একটা থাকার ঘর অবশ্যই দরকার। রাজীবকে একা জিজ্ঞাসা করে কি হবে? যেই ঘরটা তৈরি করার কথা বলছেন সেটাতে নিশ্চয়ই আমাদের ছেলে মেয়েরা একা থাকবে না, পিয়ালির ছেলে মেয়েরাও তো থাকবে। তাহলে ওদেরকেও জিজ্ঞাসা করুন। আমার স্বামীর রোজগার যে অতটা ভালো নয় সেটা তো তুমি ভালো করেই জানো। এখন আমাদের পক্ষে ঘর বানানোর জন্য টাকা দেওয়া কোনো মতেই সম্ভব না। তাহলে যেই ঘরটা তৈরি হবে সেই ঘরটাতে শুধু আমাদের ছেলে মেয়েরাই থাকবে আর আমরাই ব্যবহার করব। পরে যেন ভাগ বসাতে আসিস না। আমার স্বামী যখন টাকা খরচ করে ঘর বানাবে সেই ঘরে কিন্তু আমরাই থাকবো। ছোট ছোট বিষয়কে এইভাবে বড় করে তুলো না সঙ্গীতা। আমার আর এই প্রত্যেকদিন অশান্তি ভালো লাগছে না। আমি ভাইয়ের বড় দাদা, আমি ওর জন্য ভাববো না তো কে ভাববে? এখন তোমার খুব চিন্তা হচ্ছে বলো? তোমার ভাইয়ের বউ যখন দিনরাত আমাকে ছোট বড় কথা বলে তখন তো কোনো উত্তর দাও না। দিনরাত নিজের বাপের বাড়ি নিয়ে বড়াই করে তখন তো কেউ ওকে আটকাও না। আমি তো এমনি এমনি কখনো বড়াই করিনি। তুমি টাকা রোজগার করো বলে সব সময় আমাদেরকে ছোট করার চেষ্টা করো, সেই জন্য আমিও ঠিক করেছি। এবার আমি সত্যি সত্যি বলছি, আমি তোদের সাথে আর থাকতে পারবো না। প্রত্যেকদিন এই ঘর সংসারের মধ্যে অশান্তি আমার ভালো লাগে না। দুই যা কোথায় দুই বোনের মতো মিলেমিশে থাকবে তা নয়, প্রত্যেকদিন একে অপরকে ছোট করে। আমি কালকেই চলে যাব যেদিকে আমার দু চোখ যায়। এই বলে হেমা দেবী সেখান থেকে উঠে চলে যায়। নিজের ঘরে গিয়ে সে নানান রকমের গোছগাছ করতে থাকে। হেমা দেবী সত্যিই চলে যাবে ভেবে সঙ্গীতা আর পিয়ালি দুজনেই খুবই ঘাবড়ে যায়। তারা নিজেদের মধ্যে ঝগড়া করলেও তাদের শাশুড়ি মাকে তারা খুব ভালোবাসে এবং সম্মানও করে। সেই জন্যই তাদের শাশুড়ি মা বাড়ি ছেড়ে চলে যাবে এই কথা তারা কিছুতেই মেনে নিতে পারে না। দেখ, তুই ছোট হয়েও আমাকে অনেক কিছু বলেছিস, আমিও তোকে অনেক কিছু বলেছি, কিন্তু আজকে আমি একটা কথা বলছি, সেটা তোকে মন দিয়ে শুনতেই হবে। তুই যদি চাস আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকি তাহলে তোর অহংকার করাটা একটু কমাতে হবে। তাহলে তুমি আমাকে কথা দাও, তুমি চাকরি করো আর আমি চাকরি করি না বলে তুমি আমাকে কখনো ছোট করবে না। আমার স্বামীর কম মাহিনা নিয়ে কখনো কোনো কথা বলবে না। যদি আমাকে এই কথাগুলো দিতে পারো আমিও তাহলে কথা দেব যে আমিও তোমার চাকরি করা নিয়ে তোমাকে আর কখনো কোনো খারাপ কথা বলবো না। আমি কথা দিচ্ছি আমি এরকম আর কখনো করব না। চল, এবার মাকে আটকাতে হবে। মা বাড়িতে না থাকলে আমাদের বাড়িটা আর বাড়ি থাকবে না। এই বলে তারা দুজনেই তাদের শাশুড়ি মায়ের কাছে যায়। হেমা দেবীকে তারা বারবার অনেক বোঝানোর চেষ্টা করলেও হেমা দেবী তাদের কোনো কথা শোনে না। কারণ হেমা দেবী জানে তার বৌমারা নিজেদের মধ্যে ঝগড়া না করে থাকতে পারবে না। দুদিন ঠিক থাকলেও 3 দিনের দিন তারা নিজেদের মধ্যে আবার অশান্তি করবেই। আমি এখানে থাকবো কিনা কথা দিতে পারছি না, তবে একটা কথা আমি বলতে পারি, আমি তোমাদের 1 সপ্তাহ সময় দিচ্ছি। যদি 1 সপ্তাহের মধ্যে নিজেদেরকে পরিবর্তন করতে পারো, নিজের অহংকার ছেড়ে অন্যজনকে সম্মান করতে পারো, তাহলেই আমি এখানে থাকবো, আর না হলে নয়। আমি কথা দিচ্ছি মা, এবার থেকে পিয়ালিকে নিজের বড় দিদির মতো শাসন করব, বড় চায়ের মতো নয়। আর আমি আমার কাজ নিয়ে অহংকারও করব না। এতদিন যেভাবে সংসার চালিয়েছি সেইভাবেই সংসার চালাবো। এতদিন যা যা করেছি তাই করব। আর আমি পিয়ালির কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমিও তোমাদের দুজনের কাছেই ক্ষমা চাইছি দিদি ভাই। বিয়ের পরে মেয়েদের শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি হওয়া সত্ত্বেও আমি দিনের পর দিন আমার বাপের বাড়ির অর্থনৈতিক অবস্থা নিয়ে তোমাদের সবাইকে ছোট করেছি, কিন্তু আর নয়। আমি কথা দিচ্ছি একদম তোমার ছোট বোনের মতো তোমার কাছ থেকে সবকিছু শিখে নিয়ে সংসার করব। তাদের এই কথা শুনে হেমা দেবী এবং তার 2 ছেলে খুবই খুশি হয়। তারপর থেকে সত্যি সত্যি 2 জায়ের ব্যবহারে খুবই পরিবর্তন আসে। তারা অহংকারে অন্ধ হয়ে গিয়ে আর কেউ কাউকে অপমান করে না। সবাই সবার ভুল ত্রুটি মেনে নিয়েই একসঙ্গে মিলেমিশে হাসি খুশি জীবনযাপন করে।